হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ার 19 নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা কিন্তু 18 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজকে দেখব আমাদের যে মৌলিক যে অধিকারগুলো রয়েছে বা সংবিধানে যে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে আচ্ছা বলুন তো সংবিধানে কোন আর্টিকেলে ভারতের শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, ইন্টারভিউ প্রশ্ন। তো আজকে আমরা শিক্ষা সম্পর্কিত যে সমস্ত ভারতীয় সংবিধানে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এটার সঙ্গে সঙ্গে আরো অনেক টপিক রয়েছে, সেগুলোই জানবো যেগুলো কিন্তু প্রিভিয়াস ইন্টারভিউ বারবার করে জিজ্ঞাসা করেছিল। ওকে, চলো দেখো। প্রথম প্রশ্ন বলছে মৌলিক অধিকার সম্পর্কিত অনুচ্ছেদ হচ্ছে কি আর্টিকেল 21। প্রথমে হচ্ছে কি আর্টিকেল 21-এর এ, মনে থাকে জানো কি বলছে? আর্টিকেল 21-এর এ, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। আর্টিকেল 21টা কি? আর্টিকেল 21-এর এ হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। এখানে কি বলছে? শিক্ষার অধিকার আইন, শিক্ষার অধিকার নিয়ে কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর, মাথা রাখবে, 6 থেকে 14 বছর প্রত্যেকটা শিশুকে বিনামূল্যে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলকভাবে দিতে হবে। বোঝা গেল? তাহলে শিশুর বয়স কত হবে? 6 থেকে 14 বছর। প্রত্যেকটা শিশুকে, অর্থাৎ ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত প্রত্যেকটা শিশুকে তার প্রাথমিক শিক্ষা দিতে হবে, সেটা হচ্ছে বিনামূল্যে। এই যে আর্টিকেল, কোন আর্টিকেলে কথা বলা হয়েছে? 21-এর এ আর্টিকেল, যেটা রয়েছে ফান্ডামেন্টাল রাইটস এর আন্ডারে। তারপরে বলা হয়েছে 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট, 86তম সংশোধনী কত সালে হয়েছিল? 2002 সালে 86তম সংশোধনীতে এটিকে অন্তর্ভুক্ত করা হয়। কবে হয়েছিল? 86তম সংশোধনী 2002 সালে এটাকে অন্তর্ভুক্ত করা হয়। কোথায়? ভারতের সংবিধানে। নেক্সট দেখো, এবার চলে আসি রাষ্ট্র পরিচালনা নীতি, যেটাকে বলা হয় আর্টিকেল 41, মানে অনুচ্ছেদ 41-এ কি বলা হয়েছে? শিক্ষা এবং কর্মসংস্থান নিয়ে বলা হয়েছে। তাহলে আর্টিকেল 41-এ কি বলা হয়েছে? আর্টিকেল 41-এ বলা হয়েছে শিক্ষা এবং কর্মসংস্থান, অর্থাৎ রাষ্ট্র নাগরিকদের শিক্ষা, কর্ম এবং জনসেবার সুযোগ প্রদান করবে তার অর্থনৈতিক সামর্থ্য অনুযায়ী। এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? এটা কোন অধ্যায়ের মধ্যে বলা হয়েছে? এটা বলা হয়েছে রাষ্ট্র পরিচালনার নীতিতে বলা হয়েছে, মাথায় রাখবে। নেক্সট দেখো অনুচ্ছেদ 45, এটাও কিন্তু রাষ্ট্র পরিচালনা নীতি। আর্টিকেল 45, সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নীতি। এখানেও কিন্তু বলা হয়েছে কি 6 থেকে 14 বছর শিশুদেরকে বিনামূল্যে শিক্ষা দিতে হবে, 6 থেকে 14। তাহলে কটা আর্টিকেল জানলাম? একটা আর্টিকেল জানলাম 21-এর এ জানলাম, একটা আর্টিকেল জানলাম 45 জানলাম, একটা আর্টিকেল জানলাম 41। তিনটে যদি মনে রাখো তাহলেই হবে, আর দরকার নেই, ঠিক আছে? আর যদি আরো মনে রাখতে চাও রাখতে পারো। আর্টিকেল যেমন রয়েছে 46 রয়েছে। আর মৌলিক কর্তব্য, তাহলে মৌলিক কর্তব্যের মধ্যে কি রয়েছে? আর্টিকেল 51। আর্টিকেল 51-এর এ, আর্টিকেল 51-এর এতেও বলা হয়েছে কি 6 থেকে 14 বছর বয়সী যারা শিশু রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করার দায়িত্ব কার? তার পিতামাতার। তার পিতামাতার মৌলিক কর্তব্য হলো তার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? আর্টিকেল 51-এর এ। এই আর্টিকেল 51-এর এটা কোন অধ্যায়ের মধ্যে পড়ছে? সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। নেক্সট দেখো, নেক্সট বলছে অনুচ্ছেদ নাম্বার 28, মানে আর্টিকেল 28-এও কিন্তু এটা বলা হয়েছে ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষাতে কি বলছে? রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না। যেমন ধরো আমাদের যে স্কুল রয়েছে, কলেজ রয়েছে, সেখানে কিন্তু কোনো ধর্ম শিক্ষা দেওয়া হয় না। কারণটা কি? কারণ আর্টিকেল 28-এ বলা হয়েছে। আর্টিকেল 29-এ বলা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের সংস্কৃতি ও শিক্ষার অধিকার। যারা সংখ্যালঘু রয়েছে তাদের কি কি সংস্কৃতি রয়েছে, তাদের কি শিক্ষার অধিকার রয়েছে, সেগুলোকে দেখতে হবে। আর্টিকেল 29। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে আর্টিকেল 30, আর্টিকেল 30-এও কিন্তু শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? চলো নেক্সট দেখো, নেক্সট বলছে কেন্দ্র রাজ্যের দায়িত্ব। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে শিক্ষা, শিক্ষা বিষয়টা কেন্দ্র সরকারের হাতে না রাজ্য সরকারের হাতে? তাহলে কি হবে আনসার? শিক্ষা বিষয়টা কিন্তু কেন্দ্র এবং রাজ্য দুজনের হাতে রয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ছে, মনে থাকবে, অর্থাৎ যুগ্ম তালিকা। শিক্ষাকে আমরা কি বলবো? যুগ্ম তালিকার মধ্যে রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর এটা কিন্তু 7 তপশিল, মানে 7 শিডিউল। আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু অনেকগুলো শিডিউল রয়েছে, তার মধ্যে 7 শিডিউল এবং 25 নম্বর সিরিয়ালে কিন্তু এই শিক্ষা বিষয়টা উল্লেখ রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। আর 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে হয়েছিল, এই 42তম সংশোধনীতে এই শিক্ষা বিষয়টাকে কি করা হয়েছে? কেন্দ্র এবং রাজ্য দুজনের হাতেই দেওয়া হয়েছে। চলো নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন বলছে ক্রেস বলতে আপনি কি বোঝেন?
ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্টারভিউ করা প্রশ্ন, যে ক্রেশ বলতে আপনি কি বোঝেন? ক্রেশ হলো এমন একটি শিশু পরিচর্যা কেন্দ্র যেখানে 6 বছর বয়সের নিচে শিশুদের, বিশেষত 0 থেকে 6 বছর, দৈনন্দিন যত্ন, দেখাশোনা, প্রাথমিক শিক্ষা প্রদান করা হয় যখন তাদের অভিভাবকরা কর্মক্ষেত্রে ব্যস্ত থাকেন। আমরা জানি অনেকে শহরে যারা থাকেন তাদের বাবা মা দুজনেই চাকরিজীবী, তখন তাদের যে ছোট্ট বাচ্চা তাকে দেখাশোনা কে করবে, তাকে লালন পালন করবে কে, তাকে কে খাওয়াবে, তাকে কে পড়াশোনা করাবে? তখন সেই সমস্ত বাচ্চাদেরকে ক্রেশে রাখা হতো। সেই ক্রেশে যারা থাকতো তারা সেই বাচ্চাকে সুন্দর করে লালন পালন করতো, খাওয়াতো, পড়াতো, সব কিছু করাতো। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স, এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা এখানে। এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট কোশ্চেন বলছে, নার্সারি বিদ্যালয় বলতে আপনি কি বোঝেন? বলছে নার্সারি বিদ্যালয় হলো এমন এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 3 থেকে 5 বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য প্রস্তুত করা হয়। এখানে শিশুদের খেলা, গল্প, গান, চিত্র অঙ্কন, নাচ ইত্যাদির মাধ্যমে শেখানো হয় যাতে তাদের শারীরিক, মানসিক, ভাষাগত, সামাজিক বিকাশ ঘটে। 1909 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে মার্গারেট ম্যাকমিলান এবং তার বোন র্যাচেল ম্যাকমিলান প্রথম নার্সারি পদ্ধতিতে শিক্ষা প্রদান করেন। তাহলে কি হবে, তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে নার্সারি বিদ্যালয় বলতে আপনি কি বোঝেন, তাহলে কি হবে, নার্সারি বিদ্যালয় হলো প্রাক প্রাথমিকের একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 3 থেকে 5 বছর বয়সী শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে। আর এখানে শিক্ষার্থীদেরকে নাচ, গান, খেলাধুলা এই সমস্ত কিছুর মাধ্যমে তাদেরকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে। আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1909 সালে, এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1909 সালে বলছে মার্গারেট ম্যাকমিলান এবং র্যাচেল ম্যাকমিলান কিন্তু প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। নেক্সট বলছে মন্তেশ্বরী বিদ্যালয়। বলছে মন্তেশ্বরী বিদ্যালয় বলতে আপনি কি বোঝেন? মন্তেশ্বরী বিদ্যালয় হলো এমন এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের শেখানো হয় মারিয়া মন্তেশ্বরীর উদ্ভাবিত বিশেষ শিক্ষা পদ্ধতির মাধ্যম। তাহলে কি বলছে, মন্তেশ্বরী বিদ্যালয়টা কি? আবার দেখো, মন্তেশ্বরী বিদ্যালয় হচ্ছে প্রাক প্রাথমিক স্তরের একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিশুদের শেখানো হয় মারিয়া মন্তেশ্বরীর উদ্ভাবিত বিশেষ শিক্ষাদান পদ্ধতি। এই বিদ্যালয়ে শিশুকে স্বাধীনভাবে শেখার সুযোগ, নিজে নিজে করার অভ্যাস, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞান অর্জন, এই সমস্ত কিছু দেওয়া হয়। দেখো, বলছি ডক্টর মারিয়া মন্তেশ্বরী একজন ইতালির শিক্ষাবিদ ছিলেন। তিনি 1907 সালে রোমে প্রথম এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তাই শিশুকে জোর না করে বরং খেলাধুলা, কাজকর্ম, অনুসন্ধানের মাধ্যমে শেখানো হয়, এটা মাথায় রাখবে।
নেক্সট দেখো, মন্তেশ্বরী বিদ্যালয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে? শিশুদের নিজস্ব মানে গতিতে শেখার সুযোগ থাকে, অর্থাৎ শিশুরা নিজেদের গতিতে নিজেরা শিখতে পারে। শেখার মাধ্যম খেলা, বাস্তব উপকরণ, পর্যবেক্ষণ। এখানে শিক্ষক গাইড বা সহায়কের কাজ করেন। শ্রেণীকক্ষের পরিবেশ শান্ত, সুন্দর, আকর্ষণীয় থাকে। শিশুর স্বনির্ভরতা, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ গড়ে ওঠে। নেক্সট দেখো, নেক্সট বলছে কিন্ডার গার্ডেন বিদ্যালয় বলতে আপনি কি বোঝেন? কিন্ডার গার্ডেন বিদ্যালয় হলো এমন এক ধরনের প্রাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে 6 থেকে 4 বছর বয়সী শিশুদের খেলা, গান, নাচ, গল্প, কাজের মাধ্যমে শেখানো হয়। তাহলে তোমাদেরকে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে কিন্ডার গার্ডেন পদ্ধতি বলতে কি বোঝেন, বলতে হবে কিন্ডার গার্ডেন পদ্ধতি কে তৈরি করেন, বলতে হবে কয়েকটি প্রাক প্রাথমিক বিদ্যালয়ের নাম বলুন, বলতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, কিন্ডার গার্ডেন এই কথাটির অর্থ হচ্ছে শিশুদের জন্য বাগান। এই পদ্ধতির প্রথম প্রবর্তক হলেন ফ্রেডরিক ফ্রয়েবেল। মাথায় রাখবে, ফ্রেডরিক ফ্রয়েবেল, তিনি একজন জার্মান শিক্ষাবিদ ছিলেন। 1837 সালে জার্মানিতে প্রথম কিন্ডার গার্ডেন বিদ্যালয় প্রতিষ্ঠান হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার? তার মতে খেলার ছলে শিক্ষা, তিনি কি বলেছেন, লার্নিং, মানে লার্নিংটা কিসের মাধ্যমে হবে? খেলার মাধ্যমে। তাহলে এখানে ফ্রয়েবেল কিন্তু শিক্ষার্থীদের খেলার কথা বলে, মানে পড়াশোনার কথা বলেছেন কিসের মাধ্যমে? খেলার মাধ্যমে। নেক্সট দেখো, চলো নেক্সট দেখো, নেক্সট বলছে কিন্ডার গার্ডেন বিদ্যালয়ের বৈশিষ্ট্য কি? মানে শিক্ষা হবে কি খেলা, নাচ, চিত্র অঙ্কন ভিত্তিক। এখানে শিশুদের সৃজনশীলতা, সামাজিকতা, আত্মনির্ভরতা গড়ে তোলা হয়। শিক্ষকরা শিশু বন্ধু সহায়ক হিসেবে কাজ করে, মানে শিক্ষকরা এখানে ফেসিলিটেটর মানে গাইড হিসেবে কাজ করবে। এখানকার পরিবেশ হবে কি আনন্দময় পরিবেশ, কোনো কিছু জোর করে চাপিয়ে দেওয়া হবে না। নেক্সট বলছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে আপনি কি বোঝেন? ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে বোঝায় এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে সকল ধরনের শিশু, স্বাভাবিক, প্রতিবন্ধী, মেধাবী, অনগ্রসর, সামাজিকভাবে পিছিয়ে পড়া, সবাই একসঙ্গে শ্রেণীকক্ষে একই পরিবেশে একই সঙ্গে শিক্ষা গ্রহণ করবে। অর্থাৎ কি ইনক্লুসিভ এডুকেশন বলতে বোঝাচ্ছে আমাদের সমাজে যে সমস্ত পিছিয়ে পড়া শিক্ষার্থী রয়েছে বা যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে তাদেরকে আলাদাভাবে না পড়িয়ে যখন আমরা সাধারণ শিশুদের সঙ্গে একসঙ্গে পড়াবো তখন আমরা সেটাকে কি বলবো? ইনক্লুসিভ এডুকেশন। নেক্সট দেখো, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল ধারণা হলো কি শিক্ষা হবে সবার জন্য, এডুকেশন ফর ওয়াল। তাহলে যদি ইন্টারভিউ জিজ্ঞেস করে এডুকেশন ফর ওয়াল এই মতামতটি কাদের, তাহলে হবে কি ইনক্লুসিভ এডুকেশন। মানে কি হচ্ছে, এখানে শিশুকে তার শারীরিক, মানসিক, সামাজিক বা অর্থনৈতিক কারণে কিন্তু কখনো বিচ্ছিন্ন করা যাবে না। অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থীকে একই ছাদের তলায় শিক্ষা দিতে হবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কি কি বৈশিষ্ট্য রয়েছে? সবার জন্য সমান সুযোগ থাকবে। অর্থাৎ তুমি যে মেধাবী তোমাকে বেশি সুযোগ দেব, আর তুমি যে পিছিয়ে পড়ো তোমাকে যে কম সুযোগ দেবো এমনটা করা যাবে না। আমাকে সবাইকে সমানভাবে সুযোগ দিতে হবে। আর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রদান। একটা শ্রেণীকক্ষে সবার মেধা কিন্তু সমান হবে না, প্রত্যেকের মেধা আলাদা, প্রত্যেকের গ্রহণ ক্ষমতা আলাদা। তাই প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের মেধা অনুযায়ী, তাদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী প্রত্যেককে আলাদা আলাদাভাবে শিক্ষা দিতে হবে। এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতিশীল হতে হবে এবং সহযোগিতাপূর্ণ হতে হবে। এবং শিক্ষকের ভূমিকা কি হবে? একজন সহায়ক হিসেবে থাকবে, মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষা মিশন বা ন্যাশনাল এডুকেশন মিশন বলতে আপনি কি বোঝেন? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে ন্যাশনাল এডুকেশন মিশন বলতে আপনি কি বোঝেন বা জাতীয় শিক্ষা মিশন বলতে কি বোঝেন? অনেকে আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করছো যে পিডিএফ গুলো দাদা কোথায় পাবো? পিডিএফ গুলো নেওয়ার জন্য আমাদেরকে মেসেজ করতে হবে, ইনবক্স করতে হবে 9647300217 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, তাহলে ডিটেলসে বলে দেবো। আর প্রত্যেকে বলবো ভালো করে প্রিপারেশন করো, প্রত্যেকে পড়াশোনা করো। আর কোনো স্যার বা ম্যামের কাছে গিয়ে নিজের প্রিপারেশনটাকে অবশ্যই দেখাও, কারণ ভুল হতে পারে, ভুলটা যেন ইন্টারভিউ বোর্ডে গিয়ে যাতে না হয়। এখানে ভুল হোক, ভুলটাকে সংশোধন করো। নেক্সট দেখো, বলছে জাতীয় শিক্ষা মিশন বা ন্যাশনাল এডুকেশন মিশন, যেটাকে বলা হয় NEM, ন্যাশনাল এডুকেশন মিশন, হলো ভারতের শিক্ষাক্ষেত্রে একটি সমন্বিত কর্মসূচি, যেটাকে বলা হয় কি আমব্রেলা প্রোগ্রাম। তাহলে ভারতের কোন কর্মসূচিকে আমব্রেলা প্রোগ্রাম বলা হয়? ইন্টারভিউ প্রশ্ন। তাহলে কি হবে? ন্যাশনাল এডুকেশন মিশন। কেন এটাকে আমব্রেলা প্রোগ্রাম বলা হয়? আমব্রেলা কি করে? আমব্রেলা আমাদেরকে ছাতা, ছাতা কি করে? আমাদেরকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে, অর্থাৎ আমাদের ছাতার তলে আমরা আশ্রয় নিই। ঠিক তেমনি জাতীয় শিক্ষা মিশন হচ্ছে একটা আমব্রেলা, যার মধ্যে কি থাকে? বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো আশ্রয় নিয়েছে, সেগুলো আমরা দেখব। যার লক্ষ্য হলো বিদ্যালয় থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার গুণগত মানের উন্নয়ন করা, সম্প্রসারণ করা এবং ক্ষমতা স্থাপন করা। দেখো কি বলছে,
জাতীয় শিক্ষা মিশন NEM চালু হয়েছিল 2018 সালে। এটি শিক্ষা মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ এডুকেশন, একটি বৃহৎ কর্মসূচি যার মাধ্যমে বিভিন্ন শিক্ষা মিশন প্রকল্পকে একত্রিত করা হয়েছে। এই মিশনের মধ্যে দেশের শিক্ষা, উচ্চশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ, মেধাবী শিক্ষার্থীদের সহায়তা সব কিন্তু একসঙ্গে পরিচালিত হয়। বলছি দেখো, এবার এই জাতীয় শিক্ষা মিশনের আন্ডারে কি কি আছে আছে কি প্রথম দেখবো কি আমরা সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান কার আন্ডারে রয়েছে? এই জাতীয় শিক্ষা মিশনের আন্ডারে রয়েছে। নেক্সট বলছে কি দেখো, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা, মানে রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান, এটাও কিন্তু রয়েছে। তারপর কি রয়েছে ন্যাশনাল 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 মেন্স কাম মেরিট স্কলারশিপ স্কিম, এটাও কিন্তু রয়েছে কার আন্ডারে? এর আন্ডারে রয়েছে, মানে NEM এর আন্ডারে। তারপরে পণ্ডিত মদন মোহন মালব্য জাতীয় শিক্ষক মিশন, এটাও কিন্তু এর আন্ডারে রয়েছে। তাহলে প্রত্যেকটা জিনিসই কিন্তু NEM এর আন্ডারে রয়েছে, তাই এটাকে আমব্রেলা বলা হয়েছে। মনে থাকবে? প্রত্যেকেই আমাদের WB এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো, কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো, শুধু নিজে পড়লে হবে না, মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে। তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে, যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন, তোমাদের মক ইন্টারভিউ নেবে, যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে। তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে, ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে। তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো। সেখানে খুবই অল্প ফিস রয়েছে, অ্যাডমিশন নাও, কারণ সুযোগ একবারই আসে, এই সুযোগটাকে মিস করো না। সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো, এটা করো না, কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না। তাই প্রত্যেকে আমি বলবো, প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশনকে আরও সুন্দর করে তোলো। আর এটার লক্ষ্য কি? NEM ন্যাশনাল এডুকেশন মিশনের লক্ষ্য কি? সবার জন্য শিক্ষাকে সুনিশ্চিত করা, শিক্ষার মানকে উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক করা, ড্রপ আউটকে কমানো, শিক্ষক প্রশিক্ষণ করা, উচ্চশিক্ষার গুণগত মান, গবেষণা এবং উদ্ভাবনমূলক উৎসাহিত করা। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চিন, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে আপনি কি বোঝেন? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারতের একটি শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি, যার লক্ষ্য ছিল প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষার মানকে উন্নয়ন করা এবং অবকাঠামোগত উন্নয়ন করা। তাহলে কি বললাম? অপারেশন ব্ল্যাকবোর্ড হলো ভারতের একটি শিক্ষা উন্নয়নমূলক কর্মসূচি, যার মূল লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষার মানকে উন্নয়ন করা, অবকাঠামোগত উন্নয়ন করা। এবার দেখো বিস্তারিত। অপারেশন ব্ল্যাকবোর্ড চালু হয়েছিল 1987 সালে। এটি 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে গ্রহণ করা হয়। কোন শিক্ষানীতি? 1986। ভারতের শিক্ষা মন্ত্রণালয় এর উদ্যোগে এটা তৈরি হয়েছিল। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল কি গ্রামীণ ও পশ্চাৎপদ এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলিকে প্রয়োজনীয় সামগ্রী, প্রশিক্ষিত শিক্ষক, মৌলিক অবকাঠামো সরবরাহ করা। এর নাম অপারেশন ব্ল্যাকবোর্ড রাখা হয় কারণ তখন অনেক স্কুলে কিন্তু বোর্ড বা মৌলিক শিক্ষা সামগ্রী ছিল না। এখানে ব্ল্যাকবোর্ড কথাটির অর্থ প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট বলছে অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির প্রধান কি কি লক্ষ্য ছিল? প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে একটি ব্ল্যাকবোর্ড, পর্যাপ্ত ক্লাসরুম এবং আসবাবপত্র সরবরাহ করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে 2 জন পূর্ণকালীন শিক্ষক নিয়োগ করতে হবে, তার মধ্যে একজন অবশ্যই মহিলা শিক্ষক হবেন। বিদ্যালয়গুলিকে শিক্ষা সামগ্রী যেমন বই, খাতা, চার্ট, ম্যাপ, শিক্ষণ উপকরণ সরবরাহ করতে হবে। শিক্ষার্থীদের জন্য উপযুক্ত শিক্ষার পরিবেশ, মানসম্মত শিক্ষা সুনিশ্চিত করতে হবে। বিদ্যালয়গুলির শিক্ষা অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ড্রপ আউট হারকে কমাতে হবে। তাহলে এইগুলো হচ্ছে কি সবই কিন্তু অপারেশন ব্ল্যাকবোর্ডের একটা অংশ। চলে আসে নেক্সট, বলছে প্রথাগত শিক্ষাটা কি? প্রথাগত শিক্ষা হলো সেই শিক্ষা যা নির্দিষ্ট নিয়ম, পাঠ্যক্রম, কর্মসূচি, প্রতিষ্ঠান অনুযায়ী দেওয়া হয়। যেমন স্কুল, কলেজ, বিদ্যালয়ে নিয়মিতভাবে পড়াশোনা করা। উদাহরণ কি হবে? এই যে আমরা স্কুল যাচ্ছি, এটা প্রথাগত। মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, এগুলো সবই কিন্তু প্রথাগত শিক্ষার মধ্যে পড়ছে। ওকে, এবার চলে আসি প্রথা বহির্ভূত শিক্ষা, অর্থাৎ কি নন ফর্ম্যাল। নন ফর্ম্যালটা কি? ঠিক ফর্ম্যাল এডুকেশনের বিপরীত। এটি প্রথাগত শিক্ষা ব্যবস্থার বাইরে সুশৃঙ্খলভাবে সংগঠিত শিক্ষা। এটি সাধারণত সেই সব মানুষের জন্য যারা নিয়মিত স্কুল যেতে পারবে না, যেমন অ্যাডাল্ট এডুকেশন, বয়স্ক শিক্ষা, রাত্রিকালীন বিদ্যালয়। আগে দেখা গেছে গ্রামে কিন্তু রাত্রিবেলায় বিদ্যালয় হতো, ঠিক আছে, দূরশিক্ষা কর্মসূচি, এগুলো সব পড়ছে। তার হচ্ছে ওপেন এডুকেশন বা মুক্ত শিক্ষা কি? মুক্ত শিক্ষা হলো এমন এক শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার্থী নিজস্ব সময় ও সুযোগ সুবিধা মতো শেখার সুযোগ পায়। এটাকে বলছে মুক্ত। মুক্ত মানে কি? ওপেন, সবার জন্য।
যেমন হচ্ছে কি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, এগুলো। নেক্সট বলছে ইনফর্মাল এডুকেশন মানে মানে অপ্রথাগত শিক্ষা কোনটা? এটা হলো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা ও পরিবারের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা, যেমন বাবা মায়ের কাছে শিক্ষা, টেলিভিশন, সংবাদপত্র, সমাজ থেকে শিক্ষা, বন্ধুর কাছ থেকে কোনো নতুন কিছু শিক্ষা, এগুলোকে আমরা কি বলবো? ইনফর্মাল এডুকেশন। তাহলে প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ডিটেলসে ক্লাস করিয়ে দিলাম, ভুল যেন না হয়, প্রত্যেকে যেন ইন্টারভিউ দুর্দান্ত ভাবে দেবে, ঠিক আছে? নেক্সট দেখো, আপনি কেন মনে করেন যে শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আমরা আপনাকে নিয়োগ করব? ইন্টারভিউ প্রশ্ন। যে ধরো তুমি ইন্টারভিউ গেছো, তোমাকে প্রশ্ন করলো, আপনি কেন ভাবছেন যে আমরা আপনাকে শিক্ষকতার জন্য নিয়োগ করব? আপনার মধ্যে কি কোয়ালিটি আছে? স্যার বা ম্যাম, আমি বিশ্বাস করি শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব, সমাজসেবা। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য যে সমস্ত যোগ্যতা থাকা প্রয়োজন, যেমন সঠিক উচ্চারণ, ভাষা জ্ঞান, শিশুদের প্রতি সহানুভূতি, ধৈর্য, যোগাযোগ দক্ষতা, শিক্ষণ পদ্ধতির জ্ঞান এবং বিদ্যালয় পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা, সেগুলি আমার মধ্যে রয়েছে। তাই আমি মনে করি এই দায়িত্বপূর্ণ পদটির জন্য আমি যোগ্য এবং উপযুক্ত প্রার্থী। বাহ, এত সুন্দর করে লিখে দিয়েছি। তোমরা যদি বলতে পারো, ইন্টারভিউ যারা শুনবে একদম ফিদা হয়ে যাবে তোমাদের উত্তরে, কিন্তু বলতে হবে তোমাদেরকে, ঠিক আছে? তোমরা নোটস তো অনেক জায়গায় পড়েছো, দেখবে এরকম এত কোয়ালিটির লেখা কোনো জায়গায় তোমরা পাবে না, কোথাও পাবে না, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন বলছে সিডিপিও বলতে কি বোঝায়? সিডিপিও সম্পর্কে জানতে হবে। সিডিপিও শব্দটির অর্থ হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিক। অনেকবার ইন্টারভিউ জিজ্ঞেস করার প্রশ্ন। সিডিপিওর কাজ কি এবং এর ভূমিকা? সিডিপিও হলেন আইসিডিএস ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তোমাদের অলরেডি আমি আইসিডিএস নিয়ে ক্লাস করিয়ে দিয়েছি। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো শিশু, গর্ভবতী মহিলা, স্তন্যদানকারী মায়েদের সার্বিক উন্নয়ন করা। মূল দায়িত্ব কি রয়েছে? অঙ্গনারী কেন্দ্রগুলিকে তদারকি করা, শিশু এবং মাতৃ স্বাস্থ্য উন্নয়নের কর্মসূচি পরিচালনা করা, অঙ্গনারী কর্মী এবং সহায়িকাদের প্রশিক্ষণ প্রদান করা। এটা কার কাজ? সিডিপিওর কাজ। আপনি স্কুলে গিয়ে বাচ্চাদেরকে কি শিখাবেন? এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। স্যার বা ম্যাম, আমি স্কুলে গিয়ে শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনের মূল্যবোধও শিখাতে চাই। আমি তাদের পড়া, লেখা, গণিত, বিজ্ঞান এই বিষয়গুলি সহজ ও আনন্দদায়কভাবে শেখাবো, যাতে তারা শেখাকে ভালোবাসে। তার পাশাপাশি আমি তাদের মধ্যে শৃঙ্খলা, সততা, পরিশ্রম এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলব। আমি চাই আমার ছাত্রছাত্রীরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠুক, শুধুমাত্র ভালো নাম্বার পাওয়ার ছাত্রছাত্রী নয়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইভাবে আনসারটা বলতে হবে। তাহলে আজকে কিন্তু আমাদের এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা অনেক আলোচনা করব। তো প্রত্যেকে কিন্তু যারা আমাদের পিডিএফ গুলো কেনেন, দেখো সময় একবারই আসে, সুযোগ একবারই আসে। সামান্য কিছু টাকা আমরা রেখেছি তোমাদের জন্য। যদি প্রয়োজন মনে করো, পড়ার দরকার আছে, পড়তে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমরা কি পড়ছি, আমাদের প্রিপারেশন কতটা মজবুত হলো, সেটা আমরা তো কোনো স্যার বা ম্যামের কাছে দেখাবো মক ইন্টারভিউর মাধ্যমে। তো চাইলে আমাদের মক ইন্টারভিউর ক্লাস চলছে অনলাইন, সেখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। সেখানে তোমরা অ্যাডমিশন নিয়ে তোমাদের লেভেলটাকে আরো ভালোভাবে যাচাই করতে পারো। সেখানে আমাদের স্যার বা ম্যামরা রয়েছেন, তোমাদের সুন্দরভাবে ক্লাস করাবে। ওকে, তো ভালো থেকো প্রত্যেকে, আবার দেখাবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভিডিওটা একবার লাইক করে দিয়ে যাও। থ্যাংক ইউ। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা। এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও, অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স, তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য, মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে, সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি, সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি, সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স,
আছে, এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো।